রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। কাপড়ের দোকানের ছোট্ট কর্মচারী, এরপর হয়েছেন হাজার কোটির মালিক। 2 দশকে স্বর্ণ চোরাচালান, শত শত ফ্ল্যাট, ভূমিদস্যুতা, অস্ত্র, মাদক, কি করেননি? আন্ডারওয়ার্ল্ড কিংবা রাজনীতির অন্ধকার গলি, সবখানেই তার অবাধ বিচরণ। মনির হোসেন থেকে উপাধি পেয়েছেন গোল্ডেন মনির। গ্রেফতারের পর এখন আলোচনায়। চলুন গোল্ডেন মনিরের রূপালী উত্থানের বিস্তারিত দেখে নেই ফখরুল ইসলামের রিপোর্টে। বাড্ডায় প্রাসাদসম এই বাড়ির মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনির কোনো আলাদিনের চেরাগে নয়। রাজনৈতিক প্রভাব আর চোরা কারবারিতে একই এলাকায় গড়ে তুলেছেন আরও একটি বহুতল ভবন ও বাগান বাড়ি। আছে গাড়ির শোরুমও। র্যাবের অনুসন্ধানে উঠে আসে রাজুকের নথি চুরি করে রাজধানীর 30টি স্থানে নিয়েছেন 2 শতাধিক ফ্ল্যাট। স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণে বাইতুল মোকাররমে আছে স্বর্ণের দোকান। শুক্রবার র্যাবের অভিযানের আগে স্বর্ণ চোরাচালানের অভিযোগে 2007 সালে মনিরের বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলা হয়। প্লট ও ফ্ল্যাটের নথি চুরি করার অভিযোগে 2019 সালে তার বিরুদ্ধে মামলাও করে রাজু। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মনিরের বিরুদ্ধে মামলা ঝুলছে দুদকেও। আমরা তার যেগুলি অনিয়ম আছে সেই অনিয়মগুলি উদ্ঘাটন শুরু করেছি, উদ্ঘাটন হয়েছে এবং যেগুলি আরও ভবিষ্যতে উদ্ঘাটন হবে সেগুলোতে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করছি। প্রভাব প্রতিপত্তি বাড়াতে বাড্ডায় বিএনপির সাবেক কমিশনার কায়ুমের অস্ত্রধারী ক্যাডার ও পরে অন্যতম সহযোগী হয়ে ওঠেন মনির। নিজেও গড়ে তোলেন ক্যাডার বাহিনী। অভিযোগ আছে মালয়েশিয়ায় পলাতক বিএনপি নেতা কায়ুমের রাজধানী কেন্দ্রিক রাজনীতি পরিচালনা ও অর্থের যোগানদাতা এই গোল্ডেন মনির। তার বাড়িতে অভিযানে 8 কেজি স্বর্ণ, নগদ 1 কোটি 9 লাখ টাকা, 9 লাখ টাকার বৈদেশিক মুদ্রা, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি ও বিদেশি মদ উদ্ধার করে র্যাব। র্যাব বাদী হয়ে 3টি মামলা দায়ের করেছে। মূলত তার কাছ থেকে যে বিদেশি মদ পাওয়া গেছে, বিদেশি মদের জন্য মাদক আইনে, অস্ত্র আইনে এবং পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। তার সঙ্গে কাদের যোগসাজশ ছিল এবং কাদের ছত্র ছাওয়ায় বা পৃষ্ঠপোষকতায় মনির হোসেন গোল্ডেন মনিরে পরিণত হয়েছেন, সেটি আমাদের র্যাবের বক্তব্য। আনুষ্ঠানিকভাবে তদন্ত সাপেক্ষে এ বিষয়টি আরো পরিষ্কার করে বলা জানা যাবে। এই মনিরই 2000 সালেও কাজ করতেন রাজধানীর গাউসিয়ার এক কাপড়ের দোকানে। সেখান থেকে যোগ দেন মৌচাক মার্কেটের আরেক প্রকারিজের দোকানে। এরপর এয়ারপোর্ট কেন্দ্রিক লাগেজ পার্টির সঙ্গে পরিচয় করে যুক্ত হন অবৈধ লাগেজ মালামাল আনার ব্যবসায়। ট্যাক্স ফাঁকি দিয়ে কম্পিউটার, ইলেকট্রনিক্স সহ সব ধরনের মালামাল আনার মধ্য দিয়ে জড়িয়ে যান স্বর্ণ চোরাচালানে। এরপর স্বর্ণ চোরাচালানের বড় মাফিয়া হয়ে বনে যান গোল্ডেন মনির। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে গোল্ডেন মনিরকে 7 দিন করে মোট 14 দিন আর মাদক দ্রব্য আইনের মামলায় 4 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। 2 মামলায় একই সাথে চলায় মোট 11 দিন রিমান্ডে থাকতে হবে। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি নিয়ে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর সিদ্দিক ও মুখ্য মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালত। রোববার সকালে র্যাব বাদী হয়ে বাড্ডা থানায় এই 3 মামলা দায়ের করে। বিস্তারিত হাবিবুল ইসলামের রিপোর্টে। রোববার বেলা 2টার দিকে ঢাকা মহানগর সিএমএম আদালতে নেওয়া হয় দেশের নামকরা হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে। পরে তার বিরুদ্ধে করা অবৈধ অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের 3 মামলায় 21 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামির জামিন আবেদন করে তার আইনজীবী। উভয় পক্ষের শুনানি নিয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে করা 2টি মামলায় 7 দিন করে মোট 14 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তবে 2টি মামলার বিচার একসাথে চলায় তাকে 7 দিন রিমান্ডে রাখার নির্দেশ দেন আদালত। আর মাদকদ্রব্য আইনে করা অপর মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সব মিলিয়ে গোল্ডেন মনিরকে 11 দিন রিমান্ডে থাকতে হবে। অস্ত্র মামলা এবং স্পেশাল পাওয়ার একটা মামলায় 7 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে এবং এই 14 দিন কিন্তু এই মামলাগুলি একসঙ্গে চলবে। আর সেপারেট আলাদা 4 দিনের যেটা মাদকের মামলায় সেটা 4 দিন রিমান্ড মঞ্জুর করেছে। অর্থাৎ এখানে মোট কথা 7 দিন আর 4 দিন 11 দিন তাকে রিমান্ডে থাকতে হবে। তবে আদালতের আদেশে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী বলেন, গোল্ডেন মনিরের বিরুদ্ধে চোরা কারবারির অভিযোগ অসত্য। যে এই মামলায় যেই প্রক্রিয়ায়
অর্থাৎ এই ভিন্ন ভিন্ন মামলা, 3টি পৃথক মামলার প্রসিকিউশন কেসের অভিযোগের আলোকে যে মামলাগুলো উদ্ভব হয়েছে, এই মামলাগুলো যৌক্তিক কারণে এই মামলাগুলো চলতে পারে না। এর আগে বিপুল পরিমাণ স্বর্ণ অবৈধ পথে বিদেশ থেকে বাংলাদেশে আনার অপরাধে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করে র্যাব। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বিদেশে অর্থ পাচারকারীরা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। তাদের নাম প্রকাশ না হলে অপরাধ কমবে না বলে মনে করেন উচ্চ আদালত। বিদেশে অর্থ পাচারকারীদের নাম ঠিকানা সহ যাবতীয় তথ্য চেয়ে রোববার স্বপ্রণোদিত আদেশ দেওয়ার আগে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলে। পাচারকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তাও জানতে চেয়েছেন এই রুলে। হাবিবুল ইসলাম হাবিবের আরেকটি প্রতিবেদন। সম্প্রতি কানাডার বেগমপাড়ায় বাংলাদেশি রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তি নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমিন। জানান, অর্থ পাচারকারীদের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংখ্যাই বেশি। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদও ছাপা হয়। বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত হয়ে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সাথে আগামী 17 ডিসেম্বরের মধ্যে বিভিন্ন দেশে অর্থ পাচারকারী সরকারি কর্মকর্তা কর্মচারীদের তালিকা জমা দিতে নির্দেশ দেন আদালত। কানাডাতে একটা বেগমপাড়া আছে, সেখানে রাজনীতিবিদের চেয়ে সরকারি কর্মচারীরাই বেশি বাড়ি করেছেন। সেই প্রসঙ্গে আসলে মহামান্য হাইকোর্ট যে সুমোটো বিষয়টা দিচ্ছেন যে কারা বাড়ি করেছেন, সেই সরকারি কর্মচারী কারা, রাজনীতিবিদ কারা এবং ব্যবসায়ী কারা, তারা কি তাদের বৈধ আয়ের মাধ্যমে ওখানে বাড়ি করেছে কিনা বা বৈধভাবে টাকাটা নিয়েছে না মানি লন্ডারিংয়ের মাধ্যমে টাকাটা নিয়ে ওখানে বাড়ি করেছে, সেই তথ্যটা জানতে আজকে ওনারা সুমোটো রুল দিয়েছেন। আদালত বলেন, যারা মানি লন্ডারিং করছেন তারা দেশ ও জাতির শত্রু। প্রশ্ন করলো যে এই হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, যেই সব লোকরা টাকা নিয়ে যাচ্ছে তাদের তো কোনো দেশপ্রেম নাই। তারা দেশের টাকায় পড়াশোনা করে, দেশের টাকায় তারা মানুষ হয়, উচ্চশিক্ষিত হয়, পরবর্তীতে তারা দেশের টাকা বাইরে পাচার করছে। পাচারকারীরা দেশের শত্রু, দেশ জাতির শত্রু। যে আপনারা কি করছেন আমাদেরকে বলেন। অর্থ পাচারে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংক, দুদক চেয়ারম্যান, এনবিআর-এর চেয়ারম্যান, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে। দেশের প্রথম এই গভীর সমুদ্র বন্দরের নকশা প্রণয়নের শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান আশা করছেন আগামী 2026 সাল নাগাদ জাহাজ ভিড়তে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। সংশ্লিষ্টরা বলছেন, এ বন্দর চালু হলে উন্মোচিত হবে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার। নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্লাবন রহমান। অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পের নির্মাণ কাজ। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে এই গভীর সমুদ্র বন্দর নির্মাণে ব্যয় হবে 17,777 কোটি টাকা, যার মধ্যে 12,892 কোটি 76 লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বাস্তবায়নে শুরু হয়েছে প্রথম ধাপ। চলছে বন্দরের টার্মিনাল নির্মাণ প্রক্রিয়ার নকশা প্রণয়ন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের প্রত্যাশা 2026 সালেই এই বন্দর চালু করা সম্ভব। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও বে টার্মিনাল নিয়ে আমাদের কার্যক্রম চলছে। আমরা জাইকার অর্থায়নে এটা শুরু হলো আজকে থেকে এবং ইনশাল্লাহ 2026-এর ভিতর আমাদের এই বন্দর কার্যক্রম শেষ হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে বাস্তবায়ন করছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প, যার সব নকশা প্রস্তুত হচ্ছে জাপানি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। সড়ক সংযোগ সহ গভীর সমুদ্র বন্দরে 30 এবং 460 মিটার দীর্ঘ দুটি টার্মিনাল নির্মাণ করা হবে, যা বাস্তবায়িত হলে বিশাল জাহাজ থেকে সরাসরি পণ্য ওঠানামা সহজ হবে। ওখানে বেশি কার্গো নিয়ে 80,000 থেকে 1 লাখ টন কার্গো নিয়ে জাহাজ ভিড়তে পারবে। তো এই দিক থেকে সুযোগ সুবিধা তো অবশ্যই বেশি হবে ওখানে। আর ওখান থেকে আবার
ফিডার ভেসেলে করে চট্টগ্রাম বন্দরে কন্টেনার চলে আসতে পারে, যেটা এখন অন্যান্য দেশ থেকে আসছে। সেটা মাতারবাড়ি থেকে 8-10 হাজার কন্টেনার আসলে সেই কন্টেনার সড়ক পথেও চট্টগ্রাম অথবা সারা দেশে যেতে পারে। চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ সর্বোচ্চ 2000 কন্টেইনার নিয়ে ভিড়তে পারে, কিন্তু মাতারবাড়ি সমুদ্র বন্দরে একসঙ্গে 8000 কন্টেইনারবাহী জাহাজ ভিড়তে পারবে। বন্দর কর্মকর্তারা বলছেন, এই বন্দর চালু হলে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারকে কেন্দ্র করে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সারা দেশের অরক্ষিত রেল ক্রসিং যেন মৃত্যু ফাঁদ। মাঝামাঝি ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। রেল বিভাগ বলছে, এলজিইডি, সিটি কর্পোরেশন, পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগ তাদের ইচ্ছে মতো সড়ক নির্মাণ করলেও অনেক ক্ষেত্রে রেলওয়ে তা জানে না, ফলে ঘটছে দুর্ঘটনা। রেলমন্ত্রীর সাফ কথা, অনুমোদনহীন রেল ক্রসিংয়ে দুর্ঘটনার দায় নেবে না রেল বিভাগ, নিজের দায়িত্বে পার হতে হবে মানুষকেই। রিপন হোসেন ও আব্দুস সামাদ সায়েমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাজী শাহেদ। নিয়ন্ত্রণ না থাকায় পশ্চিমাঞ্চলে অবৈধ রেল ক্রসিং এর সংখ্যা বেড়েই চলেছে। এ কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। গেট ও গেটম্যানবিহীন এসব রেল ক্রসিং বাড়িয়ে দিয়েছে দুর্ঘটনার ঝুঁকি। পশ্চিমাঞ্চল রেলের দেয়া তথ্য অনুযায়ী পাকশি সেকশনে বৈধ গেট 504, অবৈধ গেট 237, লালমনিরহাট সেকশনে বৈধ গেট 497, অবৈধ গেট 103। অবৈধ গেটগুলোতে প্রায় ঘটছে দুর্ঘটনা। দেখা যায় যে ট্রেন আসতেছে, অনেক সময় রিক্সাওয়ালা বা ট্রাক বাস এই চলাচল করে। রাস্তা থেকে এই পর্যন্ত যে ওই জায়গায় ট্রেন আসছে এই পর্যন্ত দেখাও যায় না যে ট্রেন আসতেছে কিনা, বুঝতেও পারে না মানুষ। সব সময়ের জন্য এটা ঝুঁকিপূর্ণ। এখানে আসলে প্রয়োজন একটা গেট করে দিলে এই গ্রামবাসী নিরাপদ। রেল লাইনের পাশে নতুন রাস্তা নির্মাণের কারণে অবৈধ ক্রসিং এর সংখ্যা বাড়ছে। এলজিইডি, সিটি কর্পোরেশন, পৌরসভা, সড়ক ও জনপথ বিভাগ এসব রাস্তা নির্মাণ করে থাকে। রাস্তা নির্মাণ করতে রেলের অনুমোদন নেওয়ার বিধান থাকলেও প্রতিষ্ঠানগুলো সেই অনুমোদনের তোয়াক্কা করে না। আমরা ইতিমধ্যে প্রায় 800 গেট কিপার আমরা এই বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আপগ্রেড করেছি। এটার ভিতরে অননুমোদিত কিছু গেট আমরা নিয়েছি, এগুলি দেখেই সেখানে গেটম্যান নিয়োগ করা হয়েছে। অবৈধভাবে নির্মাণ হওয়া গেটগুলোর গুরুত্ব বিবেচনায় অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমাঞ্চল রেল। ইতিমধ্যে 326টি গেট অনুমোদন দিতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে রেলমন্ত্রী বলছেন, অনুমোদিত গেটগুলোর দায়িত্ব রেলের, অন্যগুলোতে নাগরিকদের দায়িত্ব নিয়ে চলাচল করতে হবে। অনুমোদিত যে রেল গেট আছে সেগুলো দায় দায়িত্ব আমাদের রেলের। আর রেলের যে রেল গেট, এগুলো রেল গেট কিন্তু দেওয়া হয়েছে, রেল দিয়েছে কিন্তু আপনার রেলের নিরাপত্তার জন্য। রেল সবসময় তাকে অগ্রাধিকার দিতে হবে এবং রেলকে নিরাপদে যাতে চলতে পারে তার জন্য সহযোগিতা দিতে হবে। নতুন রাস্তা নির্মাণে রেলের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা, আগে থেকে অনুমোদন পাওয়া গেটগুলোতে জনবল নিয়োগ দুর্ঘটনা কমিয়ে আনতে ভূমিকা রাখবে দাবি রেল কর্মকর্তাদের। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনা ভাইরাস মোকাবেলায় মার্কিন 2 কোম্পানি পাল্লা দিয়ে ছুটছে তাদের ভ্যাকসিনকে সবার আগে মানুষের দ্বারে পৌঁছে দিতে। এর মধ্যে ফাইজার ও বায়োএনটেক অপেক্ষায় রয়েছে প্রশাসনের অনুমোদনের। আর এ বিষয়ে মডার্নার সিইও শনিবার জানিয়েছেন, সরকারের কাছে তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের প্রতি ডোজের দাম ধরা হতে যাচ্ছে $25 থেকে $37 পর্যন্ত। এদিকে ভারতের কোভ্যাক্সিনের 3য় ধাপের পরীক্ষার অনুমোদন দিয়েছে সরকার। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্না উভয়ই বেশ কাছাকাছি অবস্থানে তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের সফলতা নিয়ে। অনুমোদনের অপেক্ষায় থাকা ফাইজার বেশ দ্রুত সময়েই তাদের ভ্যাকসিন সরবরাহের প্রস্তুতি নিয়েছে। তবে ফাইজারের তুলনায় মডার্নার ভ্যাকসিন ভাইরাস মোকাবেলায় মানুষের শরীরে প্রয়োজনীয় প্রোটিন তৈরির পাশাপাশি অ্যান্টিবডি বাড়াতেও সাহায্য করে, যা পরবর্তীতে আক্রান্ত হবার পথ বন্ধ করে বলে তাদের দাবি। সব বয়সী স্বেচ্ছাসেবকদের মাঝে ক্লিনিক্যাল ট্রায়ালে 95% সফলতার দাবিতে থাকা মডার্না তাদের ভ্যাকসিনের দাম চূড়ান্তভাবে নির্ধারণ না করলেও শনিবার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল জানিয়েছেন, সরকারের কাছে চাহিদা অনুযায়ী প্রতি ডোজ ভ্যাকসিনের জন্য তারা $25 থেকে $37 পর্যন্ত দাম রাখতে যাচ্ছেন। সবার আগে এই ভ্যাকসিন ইউরোপের দেশগুলোতে সরবরাহের কথা থাকলেও ইউরোপীয় কমিশনের সঙ্গে এ বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি বলে তিনি জানান। এদিকে ভারত উদ্ভাবিত কোভ্যাক্সিন টিকার 3য় পর্যায়ের পরীক্ষার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় গবেষণা সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস।
এই পরীক্ষার আওতায় সারা দেশে ২৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ২৫,৮০০ জন স্বেচ্ছাসেবকের উপর গবেষণা করতে যাচ্ছে ICMR। নাহিদ জিহান, নিউজ 24। ভাকুরতা গ্রাম, যে গ্রামের প্রায় 10,000 মানুষের একমাত্র পেশা গয়না তৈরি করা। দুল, চুড়ি, হার, সীতা, পায়েল, নূপুর, ব্রেসলেট কি তৈরি হয় না এখানে। কারিগরদের শ্রম আর মেধার সমন্বয়ে প্রায় সব গয়নার আতুরঘর ভাকুরতা। তাই তো রাজধানীর বুকে নিভৃতে যাপন করা এই গ্রামটি এখন গয়না গ্রাম নামেই পরিচিত। ভাকুরতা গ্রাম নিয়ে সুকন্যা আমিরের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। আমিনবাজার পার হতেই হাতের বায়ে পড়বে এই ব্রিজটি। এটি অতিক্রম করলেই ভাকুরতা গ্রামের শুরু। পুরো গ্রাম জুড়েই চলে গয়না তৈরির কর্মযজ্ঞ। তাই তো ভাকুরতা বর্তমানে গয়না গ্রাম নামেই পরিচিত। এখানে পা ফেলতেই শোনা যাবে হাতুড়ির ঠুকঠাক সুর। তাল লয় ছন্দে সাথে যোগ দেয় কারিগরদের শ্রম। তৈরি হয় হাজার রকমের নকশার গয়না। আমরা বিশেষ করে এই গলার, কানের, সীতাহার, হাতের চুড়ি এগুলা বানাই। যে সময় যা ডিজাইন আসে সেই ডিজাইনের কাজ করি। সেটা শিখে ঝাইলা দাও মাঝনকে দিব। কাজ আমি তাতেও শিখেছি, আমার ওস্তাদ আছে, আমার বড় ভাই আছে, তার সাথে কাজ শিখেছি। গাইবান্ধা ওখান থেকে আমি এখানে আসছি, আসে এখানে কাজ শিখে এখানেই কাজ শিখছি, এখানেই কাজ করতাম। গোল্ড প্লেটের প্রায় সব অলংকারই তৈরি হয় এ গ্রামে। গলার হার, হাতের চুড়ি, কানের দুল, ঝুমকা, চেইন, পায়েল, নূপুর। ঘর হোক কিংবা দোকান কারখানা, সকাল থেকেই গয়না তৈরির সরঞ্জাম স্বাগত জানায় কারিগরদের। জানা যায় ব্রিটিশ আমল থেকেই এখানকার মানুষ গয়না তৈরিকে বিকল্প পেশা হিসেবে বেছে নেয়। শুরুতেই স্বর্ণের গয়না বেশি তৈরি করলেও ধীরে ধীরে রূপার গয়নার দিকেই ঝোঁকেন তারা। বর্তমানে তামা আর পিতলের গয়নাই বেশি তৈরি করছেন এখানকার কারিগররা। দিন গড়িয়ে সন্ধ্যের পথে তখনও চলতে থাকে কারিগরদের মেধা আর পরিশ্রমের বুনন। এক একটি ধাপ পেরিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত হয় এসব গয়না। সুকন্যা আমির, নিউজ 24, ভাকুরতা গ্রাম, সাভার। সকালের সংবাদের সময় হলো বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছি নিউজ 24 সকালের সংবাদ। জরাজীর্ণ ভবনে চলছে জয়পুরহাটের 5টি পোস্ট অফিসের কার্যক্রম। সংস্কারের অভাবে পোস্ট অফিসের ভবনগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। দেয়াল এবং ছাদের পলেস্তারা খুলে রডও বেরিয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। এই অবস্থায় ঝুঁকি নিয়েই প্রয়োজনীয় কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। জয়পুরহাট থেকে আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট জেলার 5টি পোস্ট অফিস ভবনের ভগ্ন দশা দীর্ঘদিনের। বিশেষ করে 5 বিবি কালাই এবং আক্কেলপুর পোস্ট অফিস ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব পোস্ট অফিসের ভবনগুলোর দেয়াল ও ছাদ ড্যামেজ হয়ে গেছে। কোথাও কোথাও ছাদের পলেস্তার খুলে রড বেরিয়ে গেছে। মাঝে মধ্যেই ছাদ থেকে সিমেন্টের আস্তরণ মাথায় পড়ে গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারীদের। 80-র দশকে নির্মাণের পর থেকে ভবনগুলো সংস্কার না হওয়ায় প্রায় অকেজো হয়ে পড়েছে। তবুও প্রয়োজনের তাগিদেই জরাজীর্ণ ভবনেই অফিসের কার্যক্রম চলছে। একরকম প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিনই অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। অথচ প্রতিদিন এসব পোস্ট অফিসের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ চিঠিপত্র আদান প্রদান সহ প্রায় কোটি টাকার সঞ্চয়পত্র কেনাবেচা হয়। 20 বছর ধরে এই বিল্ডিং এর এই জরাজীর্ণ অবস্থা। গ্রাহকরাও ঝুঁকির মধ্যে আসে এবং যায়, আমরাও কাজ করি, ঝুঁকি নিয়ে কাজ করি। জরাজীর্ণ ভবনে ঝুঁকির কথা জানালেন সেবা নিতে আসা গ্রাহকরাও। যে বিল্ডিং এ আমরা সেবা গ্রহণ করি সে বিল্ডিং এর পরিস্থিতি খুবই ভগ্ন অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখানে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকার মতন অবস্থা নাই, কারণ এর যে বেহাল দশা, সেই বেহাল দশার দিকে তাকালেই আমরা আতঙ্কিত অনুভব করি। ভবনগুলো রুগ্ন অবস্থার কথা স্বীকার করে অচিরেই সমাধানের আশ্বাস দিলেন জেলার প্রধান পোস্ট অফিসের এই কর্মকর্তা। বিল্ডিং এর ভগ্ন দশা কর্তৃপক্ষের নজরে এসেছে এবং আপনারা জেনে খুশি হবেন যে
ইতিমধ্যেই বিল্ডিং পুনর্নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি অচিরেই এর সুফল আমরা দেখতে পাবো। সরকারের গুরুত্বপূর্ণ এই ভবন নির্মাণ করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই দাবি জয়পুরহাটবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উত্তরের জনপদ দিনাজপুরে জেঁকে বসেছে শীত। বেশ কিছুদিন ধরে আকাশ মেঘলা ও কুয়াশা থাকায় শীতের প্রভাব লক্ষ্য করার মতো। শীত বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের ভোগান্তিও বেড়েছে। চলতি শীত মৌসুমে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে এই মাসের শেষের দিকে শীতের তীব্রতা আরও বাড়বে। আগামী ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। দিনাজপুর থেকে ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরের হিমেল হাওয়ায় দিনাজপুরে হঠাৎ জেঁকে বসেছে শীত। দুদিন আগে বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। তবে দুপুরে কিছুটা শীত কমলেও সন্ধ্যা ও রাত বাড়ার সাথে সাথে শীত বাড়ে। হিমালয়ের কাছাকাছি হওয়ায় অন্যান্য জেলার চেয়ে দিনাজপুরে শীতের প্রভাব অনেকটাই বেশি থাকে। শীত বাড়ার সাথে সাথে সবচেয়ে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ সহ বয়স্করা। সকালবেলা ঠান্ডা করতেছে, সাইকেলে চেতেছি, কাজে যাইতেছি। কাজে এই তো যাইতে হবে, এরকম করে কষ্ট করে যাইতে হয়। চলতি বছর করোনার কারণে অনেকেরই অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই সরকারি বেসরকারিভাবে শীত বস্ত্র বিতরণে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান সুশীল সমাজের প্রতিনিধিরা। সরকারকে এই বছরে দিনাজপুরবাসীর জন্য বেশি বেশি করে এগিয়ে আসতে হবে এবং তাদের এই সরকারি শীতবস্ত্র থেকে শুরু করে কম্বল বিতরণের ক্ষেত্রে পরিমাণ বাড়িয়ে দিয়ে আমাদের জনগণের পাশে দাঁড়ানো উচিত। রোববার দিনাজপুরে চলতি শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস। মেঘের কারণে দেশের কিছু কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাতের পর তাপমাত্রা আবারও হ্রাস পেতে শুরু করেছে। নভেম্বরের অবশিষ্ট দিনগুলোতে তাপমাত্রা ক্রমান্বয়ে আরও হ্রাস পাবে। আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে এবং সেই সময় সর্বনিম্ন তাপমাত্রা নামবে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উত্তরের হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আর এই কারণেই ব্যস্ততাও বেড়েছে বগুড়ার চাদর কম্বল গ্রামে। শীতেরই বেড়ে যায় চাহিদা, তাই ব্যস্ত কম্বল ও চাদর তৈরির কারিগররা। পরিবারের ছোট বড় সবাই মিলে এখন তাতে ব্যস্ত। তবে উৎপাদন খরচ বাড়লেও তাদের তৈরি চাদর কম্বলের দাম বাড়েনি। এদিকে তাঁতপল্লীকে ঘিরে গড়ে ওঠা হাতে বোনা কম্বলের প্রসিদ্ধ দেশের বৃহৎ হাট শাওলের হাট জমে উঠেছে। গোটা দেশ থেকে পাইকারি ক্রেতাদের ভিড় জমে এখানে। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তাদের খটখট শব্দ আর সুতার বুননে মিশে আছে বগুড়ার চাদর কম্বল গ্রামের মানুষের স্বপ্ন। শাওইল সহ আশপাশের গ্রামের মানুষেরা আঁকড়ে আছেন তাদের আদি পেশা। একটানা তাদের খটখট শব্দে মুখরিত গ্রামের পরিবেশ আর নারী পুরুষ সহ নানা পেশার মানুষের কর্মব্যস্ততা। জেলার আদমদিঘি ও দুপচাচিয়া উপজেলার অর্ধশত গ্রাম নিয়ে গড়ে ওঠা কম্বলপল্লীতে বছর জুড়েই শীতবস্ত্র তৈরি হলেও শীতকালে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বিভিন্ন মার্কেটের সোয়েটারের সুতা প্রক্রিয়া করে তাতে বুনিয়ে তৈরি হয় কম্বল, চাদর, মাফলার, বেড কভার সহ আনুষঙ্গিক পণ্য। ছেলে বুড়ো বাপ সবাই কাজ করে। সারা বছর তৈরি করি আমরা, কিন্তু কম বেশি বিক্রি হয়, কিন্তু এই সিজনে কাতি মাসের থেকে কাতি অগ্রহায়ণ পৌষে 3 মাস বিক্রি বেশি হয়। শাওইলের হাটে দোকান রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 1600। সপ্তাহে রবি ও বুধবার হাট হলেও শীতকালে এই হাট বসে প্রতিদিনই ভোর থেকে বেলা 12টা পর্যন্ত। সারা বাংলাদেশের মানুষ আসে শীতবস্ত্র ক্রয় করার জন্য পাইকারি। শীতের কাপড়গুলো শাওয়াল হাটেই এই এলাকায় তৈরি হয়, আমরা নিয়ে শেখের চর গাউসিয়া বিক্রি করি। উৎপাদন খরচ বাড়লেও চাদর কম্বলের দাম না বাড়ায় ব্যাংক ঋণ সহ সরকারি সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। যেহেতু এটা জাতিগত ব্যবসা, এছাড়া আমাদের কোনো ব্যবসা এখানে আমরা করতে পারি না, সেই হিসাবে সরকারের প্রণোদনার টাকা বা ঋণের কোনো ব্যবস্থা থাকলে আমরা অনেক উপকৃত হতাম। তবে সহজ শর্তে ব্যাংক ঋণের বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিসিক কর্মকর্তা। প্রধানমন্ত্রী ঘোষিত 20,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, সেখান থেকেও তাদেরকে আমাদের ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। এছাড়া
বিভিন্ন ব্যাংক এসএমই খাতে ঋণ দিচ্ছে, সেখানেও আমরা সুপারিশ করতে পারি। তাঁত শিল্পীদের পর্যাপ্ত মূলধনের যোগান, বাজারজাতকরণ এবং কাঁচামাল সরবরাহ সহ তাঁতিদের সরকারি সুবিধা বাড়াতে পারলে গ্রামটি হতো দৃষ্টান্তমূলক রপ্তানি ক্ষেত্র, অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঠাকুরগাঁওয়ে ফুটপাত ও অস্থায়ী মার্কেটগুলোতে শুরু হয়েছে শীত বস্ত্র বেচাকেনা। দাম কম হওয়ায় ক্রেতারাও ভিড় করছেন মার্কেটগুলোতে। ঠাকুরগাঁও থেকে আব্দুল লতিফ লিটুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হিমালয়ের কাছাকাছি অবস্থান করায় দ্রুত শীত বাড়তে শুরু করেছে ঠাকুরগাঁও জেলায়। দিনে রোদ হলেও সন্ধ্যা ও ভোরবেলায় ঠান্ডা ঠান্ডা ভাব। শীত পড়তে শুরু করায় জমে উঠেছে ফুটপাতের ভ্রাম্যমাণ ও অস্থায়ী শীতবস্ত্রের দোকানগুলো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এসব দোকানে বিভিন্ন বয়সের ও শ্রেণী পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি উচ্চবিত্ত শ্রেণীর মানুষও সুলভ মূল্যে পোশাক কিনছেন এসব দোকান থেকে। শীত তো পড়তেছে কেবল, এখন তো অতটা তাপমাত্রা বোঝা যায় না। এটার জন্য সিটিয়ার নিছে আর ছোট বাচ্চাদের জন্য নিব। করোনা ভাইরাসের জন্য বিদেশ থেকে পুরাতন কাপড় দেশে আসছে না। গুদামে কয়েক বছর আগের মজুত করা কিছু কাপড় নিয়েই দোকান চালু করছেন ব্যবসায়ীরা। বর্তমানে একটু বেচাকেনা কম হলেও শীত বাড়লে বেচাকেনা আরো বাড়বে বলে আশা বিক্রেতাদের। মালে তো পাওয়া যায় না, ইম্পোর্ট নাই, মালের দাম বেশি। 2-4 বছর আগে যেগুলো মহাজনে পুরানো মাল ছিল সেগুলো আমরা 2-4টা করে বেলা ভেঙে আমাদের দোকান স্টার্ট দিচ্ছি। লাগার খুব সমস্যা, এই যে রাস্তার সাইডে বইয়া রয়েছে, খুব কষ্ট আছে। 2 দিন বেচাকেনা শীত ছিল, বেচাকেনা খুব ভালো ছিল, খুব সুন্দর ভালো বেচছে আলহামদুলিল্লাহ। করোনার কারণে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করার আহ্বান জেলা প্রশাসনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সুনামগঞ্জে আগাম জাতের শাকসবজির ভালো ফলন হয়েছে। শহরতলির স্বল্প ও মধ্যমেয়াদী এসব শাকসবজি বাজারে চাহিদা পূরণের পাশাপাশি দর ভালো পাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শহরতলির পাশ দিয়ে বয়ে চলা সুরমা নদীর উত্তর পাড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রতি বছর সবজির চাষ হয়। বন্যা ক্ষতি পুষিয়ে নিতে এবছর একটু আগেভাগেই শীতকালীন সবজির চাষ করেছেন কৃষকরা। রোপণের 1 থেকে 1.5 মাসের মাথায় দৃশ্যমান ফলন। মাঠে শোভা পাচ্ছে লাউ, সিম, ফুলকপি, মূলা, চিচিঙ্গা, লাল শাক সহ নানা জাতের শাকসবজি। বাজারে চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা। ঝড় বৃষ্টি এগুলা আমরা অনেক ফসল দিয়ে মার খেয়েছি। বর্তমান অবস্থায় লাল শাক, শসা, লাউ, শসা ক্ষেত লাগাইছি, উড়ি ক্ষেত লাগাইছি, ফুলকপি ক্ষেত লাগাইছি। শসা আমরা বাজারে বিকতাম পারছি, এদের থেকে আমরা ভালো লাভবান হইতেছি। কিছু কিছু আবার সমস্যা আছে, দেখা যায় পানির সমস্যা, অনেক ধরনের সমস্যা আছে, আমরা করতে পারতাছি না। তবে এখন দেখা যায় যদি আমরা টিকে থাকতে পারি, আগের লসটা আমরা উঠবো ইনশাল্লাহ। জেলা কৃষি বিভাগের তথ্যানুযায়ী এবছর 12,560 হেক্টর লক্ষ্যমাত্রা বিপরীতে এরই মধ্যে 4,500 হেক্টর জমিতে সবজির চাষাবাদ হয়েছে। আমাদের সুনামগঞ্জ 11টি উপজেলাতে 4,500 হেক্টর জমিতে শাকসবজি আবাদ শেষ হয়েছে এবং প্রথম অবস্থায় শাকসবজি আসার পর মার্কেটে এর অনেক উচ্চ মূল্য পায় কৃষকরা এবং কৃষকের লাভবান হয়। আগাম জাতের সবজি বাজারে ওঠায় দামও কিছুটা কমতে শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদের সময় হলো আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। দীর্ঘ 5 দশক ধরে সমৃদ্ধ করে যাচ্ছেন বাংলা গানের ভাণ্ডার। অসংখ্য ছবিতে করেছেন প্লেব্যাক, যার সুরেলা কণ্ঠ মুগ্ধ করেছে কোটি শ্রোতা দর্শককে। তিনি বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। প্রথমবারের মতো গুণী এই শিল্পী কণ্ঠ দিলেন মিউজিক্যাল ফিল্মে। শেখ নজরুলের কথায় সুখের অসুখ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মে তার সহশিল্পী মমিন বিশ্বাস। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। সাবিনা ইয়াসমিন, যার অদ্ভুত সুরেলা কণ্ঠে বাঙালি শ্রোতা মাত্রই যেন মন্ত্রমুগ্ধ। বয়স যখন মাত্র 7, তখনই পা রাখেন মঞ্চে। 1962 সালে শিশু শিল্পী হিসেবে প্রথম সিনেমায় গান করেন। তারপর প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ 1967 সালে আগুন নিয়ে খেলা সিনেমায়। হচ্ছে ওই ধরনের ফিল্মে আমার গান প্রয়োজন হচ্ছে না, আমার মনে হয় সেটা আমার মতো না, বা আমাকে কেউ বলছেন না।
নায়িকাকে কাল লিপে গানটা যাচ্ছে, যদিও পুরোপুরি সম্ভব না তার মতো গাওয়া, কিন্তু তাকে একটু মনে মধ্যে দেখে একটু চেষ্টা করতাম। কেন যেন আমি জানি না, কোনো গান তেমনভাবে যে মানে মনে দাগ কাটবে বা দাগ কাটছে বা একবার শুনলে ভুলে যাচ্ছে। মরমী শিল্পী আব্দুল আলিম থেকে শুরু করে 3 প্রজন্মের সাথে কণ্ঠ মিলানো সাবিনা ইয়াসমিন ক্ষোভ প্রকাশ করলেন শিল্পীদের মেধাস্বত্ব অধিকার নিয়েও। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ গান এখানে ওখানে সেখানে বাজছে, রয়্যালটি নাই, কোনো কিছুই নাই। যদি দেয়া হতো আমাদের এখানে, তাহলে কি আর আমাদের আব্দুল আলিমের পরিবার, এরকম পরিবারগুলো এত কষ্টে থাকতো? 1984 সালে 21 পদক, 1996 সালে স্বাধীনতা পুরস্কার সহ সাবিনা ইয়াসমিনের ঝুলিতে অসংখ্য সম্মাননা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল সকালের সংবাদের আয়োজনে। ধন্যবাদ পুরো সময়ের সাথে থাকার জন্য।